নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে আলোচনা করতে এলাম মামস নিয়ে। ইদানিং চেম্বারে একটা দুটো পেশেন্ট পেলাম যারা মামস নিয়ে এসেছে, তাই পেশেন্টদের উদ্দেশ্যে মামস সম্বন্ধে কিছু বলার জন্য এই ছোটো ভিডিওটা করা। মামস কি? মামস হচ্ছে একটা ভাইরাস ঘটিত সংক্রমণ, যেটা কিনা প্যারামিক্সো ভাইরাস নামের একটা আরএনএ ভাইরাসের দ্বারা ঘটে। মামসের অ্যাটাক কখন হয়? মূলত শীতকালের শেষের দিকে এবং বসন্তকালের শুরুতে যখন ওয়েদার চেঞ্জ হয়, মানে আবহাওয়া পরিবর্তন হলে আমাদের অন্যান্য ভাইরাল ডিজিজগুলো যেমন মাথাচাড়া দিয়ে ওঠে, সেই সময় একটা মামসের আউটব্রেক লক্ষ্য করা যায়। তাহলে মামস কাদের হয়? মামস মূলত বাচ্চাদের হয়, মানে 5 বছর বয়স থেকে 14-15 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের মামস হতে পারে। কিন্তু ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পোস্ট পিউবার্টাল মেল পেশেন্টদেরও কিন্তু মামস হতে পারে, মানে বসন্তকালের পরবর্তীকালে ছেলেদেরও মামসের অ্যাটাক দেখা দিতে পারে। মামস ভাইরাসটা আমাদের শরীরের মাধ্যমে কীভাবে প্রবেশ করে? একমাত্র মানুষের থেকে মানুষের মাধ্যমে কিন্তু মামস ছড়ায়, অন্য কোনো পশু পাখির মাধ্যমে কিন্তু মামস ছড়ায় না। মূলত রেসপিরেটরি ড্রপলেট ইনফেকশন বা ফোমাইল ট্রান্সমিশনের মাধ্যমে কিন্তু মামস মূলত ছড়ায়, মানে হাঁচি কাশির মাধ্যমে একটা মানুষের থেকে আরেকটা মানুষের দেহে, মানে মামস আক্রান্ত কোনো ব্যক্তির থেকে অন্য সুস্থ ব্যক্তির দেহে মামস ছড়িয়ে পড়তে পারে। মামস ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড কত? মানে ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করার পর মূলত 2 থেকে 3 সপ্তাহ পরে তার ক্লিনিক্যাল ফিচারগুলো দেখা যায়, মানে ইনকিউবেশন পিরিয়ড মোটামুটি 19 থেকে 20 দিন পর্যন্ত বলা হয়। এবং মোটামুটি মামসের ক্লিনিক্যাল ফিচার হওয়ার 1 সপ্তাহ আগে থেকে ভাইরাসটা শরীরের মধ্যে থাকে এবং তার 1 সপ্তাহ পরবর্তীকালে পর্যন্ত কিন্তু ভাইরাসটা শরীরের মধ্যে থাকতে পারে। মোস্ট ইনফেক্টিভ পিরিয়ড হচ্ছে তার ডিজিজেরটা শুরু হওয়ার তার 2 দিন আগেরটা হচ্ছে মোস্ট ইনফেক্টিভ পিরিয়ড। এই জন্য আমরা বলি যে মামস আক্রান্ত বাচ্চাদের স্কুলে না পাঠাতে, কারণ স্কুলে একজন বাচ্চা যদি মামস হয় সেক্ষেত্রে কিন্তু বাকি বাচ্চাদের ক্ষেত্রেও মামস ছড়িয়ে পড়তে পারে, মূলত রেসপিরেটরি ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে। তাহলে এবার আসুন মামসের রোগ লক্ষণগুলো কী কী সেটা নিয়ে কিছুটা বলা যাক। অন্যান্য ভাইরাল ডিজিজগুলোর মতোই মামসের অ্যাটাকটা হয় হচ্ছে একটা জ্বর হয়, হালকা জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, মাথা যন্ত্রণা হতে পারে এবং শরীরে খুব দুর্বলতা ভাব, খিদে হয় না, খেতে ইচ্ছা করে না। এছাড়া মামসের যেটা স্পেশাল ক্লিনিক্যাল ফিচার, যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মানে প্যারোটাইটিস হয়, মানে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডগুলোতে ইনফ্লামেশন হয়, মানে মামস ভাইরাসটা আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে অ্যাটাক করে। সাধারণত বাইল্যাটারাল প্যারোটাইটিস হয়, দুদিকের প্যারোটিড গ্ল্যান্ড ইনভলভ হতে পারে, কিন্তু দুদিকের প্যারোটিড গ্ল্যান্ড একসাথে ইনভলভমেন্ট নাও হতে পারে। 30% কেসে দেখা গেছে ইউনিল্যাটারাল প্যারোটাইটিসও হতে পারে, মানে একদিকে প্যারোটিড গ্ল্যান্ড ইনভলভমেন্ট হতে পারে। কি হয়? এই কানের লতির নিচে এই জায়গাটা আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, এটা ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয় এবং এই যে অ্যাঙ্গেলটা, মানে আমাদের কানের লতি থেকে নিচে এবং আমাদের অ্যাঙ্গেল অফ দ্য জ বলে, এই জায়গাটা অ্যাঙ্গেলটা অবলিটেট করে যায়। পেশেন্টদের কী হয়? পেশেন্টদের প্রচণ্ড জ্বর থাকে, ব্যথা প্রচণ্ড, চিবোতে পারে না, কথা বলতে গেলে কষ্ট হয় এবং তারা খাবার খেতে পারে না। এটা গেল প্যারোটাইটিসের কথা। শুধুমাত্র কি প্যারোটিড গ্ল্যান্ডটা ইনভলভ হয়? না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্যারোটিড গ্ল্যান্ডের সাথে সাবম্যান্ডিবুলার এবং সাবম্যাক্সিলারি গ্ল্যান্ডগুলোও কিন্তু ইনভলভমেন্ট হতে পারে। এটা হলো প্রথম ফিচার। সেকেন্ড যেটা অর্গানটা এফেক্ট করে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় তারা শুক্রাশয়ের একটা প্রদাহ হয়, যেটাকে আমরা বলি এপিডিডাইমো অর্কাইটিস, মানে পোস্ট পিউবার্টাল মেলদের বসন্তকালে পরে ছেলেদের যেটা দেখা যায়, মানে টেস্টিসটা খুব, মানে অন্ডকোষটা খুব ব্যথা হয়, খুব ফুলে ওঠে এবং পেশেন্ট প্রচণ্ড সাথে পর্যন্ত জ্বরও থাকতে পারে। এই এপিডিডাইমো অর্কাইটিসের একটা খুব চিন্তার বিষয় হলো এক্ষেত্রে কিছুটা সাব ফার্টিলিটি হয়, পুরোপুরি ইনফার্টিলিটি না হলেও সাব ফার্টিলিটি দেখা যায়, মানে কিছুটা শুক্রাশয়ের কাউন্ট কমে যেতে পারে, মানে বীর্যের স্পার্ম কাউন্ট কমে যেতে পারে যদি না সঠিক সময়ে চিকিৎসা শুরু করা যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে যে এপিডিডাইমো মামস কোনো ছেলে পেশেন্টদের যদি শুক্রাশয়টা ফুলে যায়, টেস্টিকুলার সোয়েলিং হয় এবং টেস্টিস লাল হয়ে ইনফ্লেমড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
যদি দেখা যায় ইউনিল্যাটারাল অর্কাইটিস হয়, মানে একদিকে শুক্রাশয়ের ইনফ্লামেশন হলে 30% কেসে আমাদের সাবফার্টিলিটি দেখা যায়, এবং দুদিকে যদি হয় তাহলে 30 to 80% কেসে আমাদের সাবফার্টিলিটি দেখা যেতে পারে। এছাড়া মামসের অ্যাটাকের ফলে আমাদের মেনিনজাইটিসও হতে পারে, এটাকে আমরা বলি অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, মানে একটা ভাইরাল মেনিনজাইটিস হয়। যদি কোনো পেশেন্টে দেখা যায় প্রচণ্ড হাই গ্রেড ফিভার, সাথে অল্টার্ড কনসাসনেস আছে, মানে তার জ্ঞান হারিয়ে ফেলছে, নেক রিজিডিটি থাকবে এবং খিঁচুনি হতে পারে, তাহলে সেই পেশেন্টদেরও কিন্তু আমার তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। এছাড়া মামসের অ্যাটাকের ফলে অন্যান্য অর্গানগুলো এফেক্ট হতে পারে, যেমন মামস থেকে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, মামস থেকে মায়োকার্ডাইটিস হতে পারে, এছাড়া এন্ডোমায়োকার্ডিয়াল ফাইব্রোইলাস্টোসিস হতে পারে, এবং থাইরয়েড গ্ল্যান্ডও মামস অ্যাটাক করতে পারে। মামস কিন্তু প্রেগনেন্ট ফিমেলদের অ্যাটাক হতে পারে। ফার্স্ট ট্রাইমেস্টার প্রেগনেন্সি যদি মামস হয় মহিলাদের, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই তো গেল মামসের রোগ লক্ষণগুলো কী। তাহলে এবার আসি মামসের ট্রিটমেন্ট কী কী। মামসের ট্রিটমেন্ট কিন্তু অন্যান্য ভাইরাল ডিজিজের মতোই একটা সিমটোমেটিক চিকিৎসা, এর কিন্তু নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই, অ্যান্টিবায়োটিকেরও কোনো রোল নেই। যদি চিকিৎসক মনে করেন যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন। এছাড়া আমরা যেরকম বলি, জ্বর হলে প্যারাসিটামল খেতে, শরীরে হাইড্রেশন মেনটেন করতে, জল বেশি করে খেতে, এবং আর কিছু যাবতীয় সিমটোমেটিক চিকিৎসা দেওয়া হয়, এবং পেশেন্ট কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে খুব সহজেই সেরে ওঠে। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মামস আক্রান্ত ব্যক্তিকে কতদিন আমরা আইসোলেশনে রাখবো। মোটামুটি মামস ভাইরাসটা যেহেতু শরীরে প্রবেশ করার পর 7 দিন পর্যন্ত শরীরে থাকতে পারে, তাই আমরা পরামর্শ দিই 7 থেকে 10 দিন পর্যন্ত সেই পেশেন্টকে আইসোলেশনে রাখার জন্য। বাচ্চাদের সেক্ষেত্রে স্কুলে না পাঠানো, এবং একটু বড়দের যাতে তারা বাড়ি থেকে না বেরোয়, যাতে অন্য কাউকে না ছড়ায়। যদি মামস আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে কেউ আসে থাকে, তাহলে তাকেও আইসোলেট করে রাখা উচিত, যতদিন না পর্যন্ত তার রোগ লক্ষণ রাখতে 7 থেকে 10 দিন আইসোলেট করে রাখা উচিত। যদি রোগ লক্ষণ না প্রকাশ পায় তাহলে ভালো, তাহলে কোনো অসুবিধা নেই। এছাড়া কিন্তু আমাদের মামসের প্রিভেনশন বলতে আমাদের কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে গাইডলাইন আছে, মামসের ভ্যাকসিন পাওয়া যায়, যেটা একটা মামস মিজলস রুবেলা ভ্যাকসিন বলি। এর 2টো ডোজ আছে, একটা ডোজ দেওয়া হয় 12 থেকে 15 মাস বয়সে, আরেকটা ডোজ দেওয়া হয় 4 থেকে 6 বছর বয়সে। 2টো ডোজ অফ মামস ভ্যাকসিন দিলে কিন্তু অ্যাটলিস্ট 88% এফেক্টিভিটি এটা স্টাডিতে পাওয়া গেছে। এটা কিন্তু এটা যথেষ্ট ভালো ফিগার, যে মামসের এমএমআর ভ্যাকসিনের এফিকেসি যথেষ্ট ভালো। এমএমআর ভ্যাকসিন দেওয়া থাকলেই যে মামস হবে না তা নয়, বা হলে পরেও তার অ্যাটাকটা কম হতে পারে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন মামসটা সম্বন্ধে কিছু, আপনি রোগ লক্ষণ কী কী, তার ট্রিটমেন্ট এবং প্রিভেনশন কী কী। তাহলে আজ এ পর্যন্ত থাক। যদি এর পরে কিছু আপনাদের কাছে জানার থাকে, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।